হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এখানে ভারতের সংবিধানের যে 22টি পার্ট এবং যে 395টি আর্টিকেল সেই পার্টগুলিতে কেমনভাবে ভাগ করা রয়েছে তার বিস্তারিত আলোচনা করব। আমরা আগের ভিডিওতে আমাদের যে 12টি শিডিউল বা তালিকা রয়েছে সংবিধানে তার বিস্তারিত আলোচনা করেছি। তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আজ আমরা এখানে শুধুমাত্র যে 22টি পার্ট এবং ধারাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, ভারতের সংবিধানে মোট 22টি পার্ট রয়েছে এবং 395টি আর্টিকেল রয়েছে। একেবারে মনোযোগ সহকারে যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো তাহলে তোমাদের এই ক্লাসে এই যে অংশটি একেবারে ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। দেখো, পার্ট ওয়ান কিসের কথা বলে? আর্টিকেল 1 to 4। আর্টিকেল 1 to 4 রয়েছে কোথায়? পার্ট ওয়ানে। এখানে ভারতবর্ষ ও তার বিভিন্ন রাজ্য, রাজধানী, তাদের যে রাজধানী রয়েছে এবং অন্যান্য যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তাদের গঠন, তাদের সীমানা পরিসীমা এবং তাদের সমস্ত ব্যাপারগুলো কোথায় রয়েছে? পার্ট ওয়ান বা আর্টিকেল 1 থেকে 4-এ। তাহলে পার্ট ওয়ান প্রথমে ভারতবর্ষ ও তার বিভিন্ন রাজ্যের সম্পর্কে কথা বলে। এবার রয়েছে যেটা পার্ট টু। পার্ট টুতে কী রয়েছে? এখানে 4 পর্যন্ত হয়ে গেল, এবার 5 থেকে 11, অর্থাৎ আর্টিকেল 5 to 11-এ রয়েছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ। কিছুদিন আগে তোমরা জানো যে এনআরসি বলে একটা ব্যাপার এসেছিল, সেটা কি কত নম্বর অংশের পার্টের অন্তর্ভুক্ত? পার্ট 2-এর। এখানে পার্ট 5 to 11 নাগরিকত্বের কথা বলে। আজ আমরা শুধুমাত্র এখানে যে পার্টগুলো রয়েছে এবং কত থেকে কত নম্বর আর্টিকেল ওই পার্টের অন্তর্ভুক্ত তারই আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলিতে আমরা প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আবার আলোচনাগুলো করব, তখন তোমরা পরবর্তী ভিডিওতে সেগুলো পেয়ে যাবে। এখানে যে 5 থেকে 11 কি কথা বলছে? নাগরিকত্ব বা সিটিজেনশিপের কথা বলে। এবার হলো পার্ট 3। পার্ট 3-তে কী আছে? পার্ট 3 বলছে আর্টিকেল 12 to 35। আর্টিকেল 12 to 35 রয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। ভারতের যে মোট মৌলিক অধিকার যে সংবিধানে আমাদেরকে দেওয়া হয়েছে সেই মৌলিক অধিকারগুলো কোথায় রয়েছে? আর্টিকেল 12 to 35 বা 12 থেকে 35। দেখো, সিরিয়াল যদি মনে রাখতে পারো তাহলে এখানে 4 শেষ হলে এখানে 5 থেকে 11 কি এসে গেল? নাগরিকত্ব। তারপর 12 থেকে 35 কি চলে এলো? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। এবার আসছি কি পার্ট 4। আর্টিকেলের যে 36 থেকে 51, আর্টিকেল 36 to 51 রয়েছে পার্ট 4-এ। পার্ট 4 কি বলছে? আমাদের নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, যেগুলো আমাদের কিছু জিনিস প্রত্যেকটা রাজ্য এবং ভারতবাসীকে মেনে চলা উচিত, সেই সমস্ত কিছু নির্দেশাবলী এখানে রয়েছে। সেটাকে কি বলা হয়? নির্দেশমূলক নীতি বা যেটাকে ডিপিএসপি বলে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস। সেটা রয়েছে 36 to 51, আর্টিকেল নাম্বার 36 to 51 পার্ট 4 নির্দেশমূলক নীতি সম্পর্কে কথা বলে। এবার কি হয়েছে দেখো, এখানে যে আর্টিকেল 51 সেখানে একটি নতুন সংযোজন হয়েছিল 51A। এখানে কিসের কথা বলে? এই আর্টিকেলটি কি হয়েছিল? পরে নিয়ে আসা হয়েছিল পার্ট 4-এ। এখানে বলেছে যে ভারতবাসীদেরও প্রত্যেকটি নাগরিক যারা রয়েছে ভারতবর্ষের তাদের কিছু নিজস্ব মৌলিক কর্তব্য থাকা উচিত, নিজের দেশের প্রতি কিছু মৌলিক দায়িত্ব পালন করা উচিত এবং মৌলিক কর্তব্য তাদের থাকা দরকার। সেই হিসেবে প্রথমে আমাদের ভারতের সংশোধনের মাধ্যমে, যেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 10টি মৌলিক কর্তব্য প্রথম বা ফান্ডামেন্টাল ডিউটিসগুলো নিয়ে আসা হয়। পরবর্তীকালে আরেকটি সংযোজিত হয়, সেটা হচ্ছে 11 নম্বর। তাই বর্তমানে কটি রয়েছে? এখন 11টি। সেখানে যে 6 থেকে 14 বছর শিশুদের বাধ্যতামূলক শিক্ষার কথা কোথায় বলা রয়েছে? এই আর্টিকেল 51 এর অন্তর্গত মৌলিক কর্তব্যের 11 নম্বর যে মৌলিক কর্তব্য ডিউটিস রয়েছে সেখানে। তাহলে এগুলো পরে সংযোজিত হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এখন দেখো, এতদূর পর্যন্ত কি হলো? পরপর ভারতবর্ষ তার রাজ্যের কথা রয়েছে পার্ট 1 আর্টিকেল 1 to 4, নাগরিকত্ব 5 to 11 পার্ট 2 নাগরিকত্বের কথা বলে, আর্টিকেল 12 to 35 মৌলিক অধিকার যেটি পার্ট 3-তে রয়েছে, আর্টিকেল 36 to 51 নির্দেশমূলক নীতি সেটা পার্ট 4-এ রয়েছে এবং পার্ট 4-এতে কি রয়েছে? আর্টিকেল 51 বা মৌলিক কর্তব্যগুলো রয়েছে, যেটা বর্তমানে আগে ছিল 10টি, এখন হয়েছে 11টি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম? একটা দেশ, তার নাগরিক, তাদের কি কর্তব্য এবং কি দায়িত্ব পালন করা উচিত নিজের দেশের প্রতি, সেই সম্পর্কিত যে পার্টগুলি এতদূর পর্যন্ত আমরা আলোচনা করলাম। তাহলে 1 to 5
5 বা 1 to 4A পর্যন্ত আমরা কি জানলাম? একটি দেশ, তার নাগরিক, তাদের মৌলিক অধিকার এবং তাদের কিছু নিজেদের দেশের প্রতি দায়িত্ব বা কর্তব্য, তার কথা আমরা পার্ট 4A পর্যন্ত শিখলাম। এবার আসছে ভারতবর্ষ একটি বিশাল দেশ, সেখানে একটি কেন্দ্রের সরকার রয়েছে এবং প্রত্যেকটা রাজ্যের একটা রাজ্য সরকার রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের একটা কেন্দ্রীয় স্তরে একটা আমাদের শাসন ব্যবস্থা রয়েছে এবং রাজ্য স্তরে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা শাসন ব্যবস্থা রয়েছে। সেগুলো কিভাবে আর্টিকেলের অন্তর্ভুক্ত করা হয়েছে তার সম্পর্কে আমরা পরবর্তী যে পার্টগুলো সেখান থেকে জানতে পারবো। তেমনিভাবে দেখো এখানে পার্ট 5 যেটা রয়েছে সেখানে কি বলছে? পার্ট 5 আর্টিকেল 52 to 151, অর্থাৎ 52 থেকে 151। এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি দেখো, 52 থেকে 151, এটাও যোগ করে আমরা 52 পাচ্ছি, আর এটাও যোগ করে এটাও 52 হয়েছে। আবার 151 যদি 11 যদি যোগ করতে তাহলে 52। একটু মনে রাখার চেষ্টা করতে হবে এগুলো। আর্টিকেল 52 to 151 কি বলেছে? যে আমাদের সেন্ট্রাল লেভেলে যে ব্যক্তিরা রয়েছেন, যে সাংবিধানিক প্রধানরা রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী, তার দায়িত্ব, তার কর্তব্য, রাষ্ট্রপতি এবং অ্যাটর্নি জেনারেল, সংসদের গঠন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই যে সাংবিধানিক যে প্রধানরা রয়েছে তাদের সম্পর্কে কথা বলা রয়েছে কোথায়? পার্ট 5-এ। তাহলে পার্ট 5 কার সম্পর্কে কথা বলে? কেন্দ্রের গঠনের সম্পর্কে কথা বলে। কেন্দ্রের যে শাসন ব্যবস্থাতে যে অংশ, যে ব্যক্তিরা সংযুক্ত রয়েছে এবং যেভাবে, যেমন সংসদ হচ্ছে কেন্দ্রের একটা কি অ্যাসেম্বলি যেটা হচ্ছে, তাহলে সেখানের সমস্ত ব্যাপার কোথায় রয়েছে? পার্ট 5-এ সেটা রয়েছে আর্টিকেল 52 to 151। এবার যখন কেন্দ্রের হলো তাহলে পরের স্টেপ কার হওয়া দরকার? নিশ্চয়ই রাজ্যের। তাহলে রাজ্যেরটা রয়েছে কত? পার্ট 6-এ। পার্ট 6 কি সম্পর্কে আলোচনা করে? আর্টিকেল 152। দেখো এখানে 51-এ শেষ হয়ে যায়, তাহলে 52-তে শুরু হবে। 152 to 237। দেখো 237, 152 থেকে 237 নম্বর আর্টিকেলে কি রয়েছে? পার্ট 6-এর অন্তর্ভুক্ত এই আর্টিকেলগুলো। আর এখানে কিসের সম্পর্কে আলোচনা করা হয়েছে? রাজ্যের গঠনের সম্পর্কে। এটা যদি কেন্দ্র হয় তাহলে তার পরের স্টেপ কি হওয়া দরকার ছিল? রাজ্যের। তাহলে রাজ্যের গঠনের সম্পর্কে আলোচনা করেছে। সেখানে কি কি রয়েছে? মুখ্যমন্ত্রীর দায়িত্ব, যেমন এখানে প্রধানমন্ত্রীর দায়িত্ব, তেমনি ওখানে কার দায়িত্ব? মুখ্যমন্ত্রীর দায়িত্ব, তার কর্তব্য। রাজ্যপাল, তেমনিভাবে যদি এখানে রাষ্ট্রপতি ছিলেন তাহলে ওখানে আছেন কে? রাজ্যপাল। অ্যাটর্নি জেনারেলের জায়গায় ওখানে রাজ্যকে থাকে অ্যাডভোকেট জেনারেল। সংসদের যেখানে বিধানসভার যে গঠন এবং কম্পিউটার অডিটর জেনারেল, যিনি ওখানে কম্পিউটার অডিটর জেনারেল থাকছে না, এখানে অ্যাডভোকেট জেনারেল একজন থাকছেন। তাহলে তাদের সমস্ত দায়িত্ব, কর্তব্য এবং তাদের সমস্ত ব্যাপার, অর্থাৎ একটা রাজ্যের গঠনে যা যা দরকার প্রত্যেকটা বিষয় রয়েছে কোথায়? আর্টিকেল 152 to 237 বা 152 থেকে 237 নম্বর আর্টিকেল, যেটি পার্ট 6-এ রয়েছে। কোথায় রয়েছে? পার্ট 6-এ। তাহলে কেন্দ্র হলো, রাজ্য হলো, এবার কোনটা বাকি রইল? নিশ্চয়ই কেন্দ্রশাসিত অঞ্চল। সবার উপরে ক্ষমতা বেশি কার? কেন্দ্রের। তারপর কার? তারপর হচ্ছে রাজ্যের, এবং তারপরে যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেগুলো। কিন্তু মাঝখানে এখানে একটা আর্টিকেল ছিল, এই পার্ট 7 আর্টিকেল 238, সেটা বাতিল করা হয়েছিল কখন? 7th অ্যামেন্ডমেন্ট 1956-এর মাধ্যমে এই আর্টিকেলটা বাতিল হয়ে যায়। তাহলে বর্তমানে এই পার্টটিও নেই এবং এই আর্টিকেলটাও নেই। আর্টিকেল 238 যেটা পার্ট 7-এ রয়েছে সেটা 7th অ্যামেন্ডমেন্ট 1956-এর মাধ্যমে বাতিল করা হয়েছে। এবার রয়েছে পার্ট 8। তাহলে 7 বাতিল, তাহলে এটা আমাদের মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু তবুও আমাদের এই আর্টিকেলের নাম্বারটা এবং আর্টিকেলের যে পার্টটা রয়েছে, কত নম্বর পার্টটা বাতিল, সেটা একটু জেনে রাখা দরকার। এবার রয়েছে পার্ট 8। সেখানে কি রয়েছে? পার্ট 8 আর্টিকেল 239 থেকে 242। দেখো পরপর যাচ্ছে, কিন্তু এখানে 38-এ শেষ হয়েছিল, তাই এখানে 39-এ শুরু হলো। আর্টিকেল 239 থেকে 242 সেখানে কিসের কথা বলে? কেন্দ্রশাসিত অঞ্চলের কথা। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা কোথায় রয়েছে? পার্ট 8 আর্টিকেল 239 থেকে 242। এই যে তিনটে আর্টিকেলে কি রয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন কার্যাবলী এবং তার গঠন এবং তার সম্পর্কিত সমস্ত ব্যাপার এখানে রয়েছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম? ভারতবর্ষ, তার রাজ্য, তার নাগরিক, তাদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য। আমরা যদি শুধু বলি অধিকার নেব, কিছু কর্তব্য বা দায়িত্ব পালন করবো না, সেটা তো হবে না। সেই জন্য মৌলিক অধিকার, দেখো অধিকার যেমন দেওয়া হয়েছে তেমনি কিছু নির্দেশমূলক নীতি দেওয়া হয়েছে রাজ্যকে,
তেমনি কিছু মৌলিক কর্তব্য পাবলিককে দেওয়া হয়েছে। তারপর কি হলো, সর্বোপরি যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে সেটার কেন্দ্রের গঠন, তারপর হলো রাজ্যের গঠন, এবং তারপর সবশেষে কি এলো, কেন্দ্রশাসিত অঞ্চলের গঠন। তাহলে আমরা এখানে পার্ট 1 থেকে 8 পর্যন্ত বুঝতে পেরেছি। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এখানে 242 পর্যন্ত আর্টিকেল চলে গেল। আমরা জানি ভারতের সংবিধানে মোট 395টি মূল আর্টিকেল রয়েছে, তার সঙ্গে কিছু কি আছে, সাব আর্টিকেল থাকার জন্য এগুলো প্লাস হয়ে যাচ্ছে, 395 প্লাস 5, কিন্তু মূল আর্টিকেল কতগুলো, 395টি। আমরা এখানে 242 নাম্বার আর্টিকেল পর্যন্ত পড়ে ফেলেছি। দেখো গল্পের মতো করে যদি তোমরা মনে রাখার চেষ্টা করো, একদমই সহজ জিনিসটা। আমরা 1 থেকে 242 মনে করে ফেলেছি। তাহলে আবার একবার রিপিট করি, দেখো তোমরা আমার সঙ্গে এটা মনে মনে ভাববে যে আর্টিকেল 1 থেকে 4 পার্ট 1 ভারতবর্ষ তার রাজ্য, আর্টিকেল 5 থেকে 11 পার্ট 2 নাগরিকত্ব, আর্টিকেল 12 to 35 মৌলিক অধিকার পার্ট 3, আর্টিকেল 36 to 51 নির্দেশমূলক নীতি পার্ট 4-এ রয়েছে। আর এটা সংযোজিত একটা পার্ট 4-এ, সেটা কি আর্টিকেল 51-এ, সেখানে মৌলিক কর্তব্য, যেগুলো আগে বর্তমানে কটি রয়েছে, 11টি, আগে ছিল 10টি। এবার এসে যাচ্ছে পার্ট 5 আর্টিকেল 52 to 151, এখানে প্রধানমন্ত্রী দায়িত্ব কর্তব্য অর্থাৎ কেন্দ্রের গঠন, কেন্দ্রে যে যে থাকে তাদের সমস্ত দায়িত্বগুলো এখানে রয়েছে। পার্ট 6-এ রয়েছে কি রাজ্যের গঠন, 152 to 237, পার্ট 7টা বাতিল হয়ে গেছে, 238 আর্টিকেল নাম্বার। আর পার্ট 8 রয়েছে আর্টিকেল 239 থেকে 242, সেখানে কেন্দ্রশাসিত অঞ্চলের কার্যাবলীগুলিও রয়েছে। তাহলে আমরা এখানে দেখো একটা চার্টের মাধ্যমে 1 থেকে 242 আর্টিকেল পড়ে ফেলেছি। হয়তো আমরা ডিটেলস পড়িনি, কিন্তু অনেকটা ব্যাপার বুঝতে পেরেছি। যদি কোনো প্রশ্ন তেমনভাবে চলে আসে, এইগুলোর মাঝখানে ধরো 153, তুমি তো কি জানো যে এটাতে রাজ্যের যদি একটা অপশন দেওয়া থাকে, সেখানে 3টি অপশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলে আর একটি অপশন যদি রাজ্যের কথা বলে, তাহলে তুমি এখানে এই জিনিসটা যদি মনে রাখতে পারো, তাহলে সহজেই তুমি সেটার চয়েসটা করে নিতে পারবে যে এখানে অ্যান্সারটা কি হবে। কারণ 153 নাম্বার আর্টিকেলটা রাজ্যের মধ্যে রয়েছে, তাহলে সেখানে সেন্ট্রালের কোনো ব্যাপার আসবে না। তাহলে এটুকু যদি ধারণাটা থাকে, অন্তত তোমরা ভুলটা করে আসবে না। এবার রয়েছে পার্ট 9। এবার একে একে কি আমরা জানি, যখন কেন্দ্রশাসিত রাজ্য, কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কথা হয়ে গেল, তারপর আমরা কি শিখেছিলাম আগের দিনে যে ক্লাসে আমরা করেছি, যে 73rd এবং 74th যে অ্যামেন্ডমেন্ট, সেখানে কি নিয়ে আসা হয়েছিল, পঞ্চায়েতের রাজ এবং পৌরসভা, এই দুটো যখন নিয়ে আসা হয়, তাহলে এগুলোকে আর্টিকেলও সংযোজিত করতে হবে, কিন্তু সেগুলো কোথায় রয়েছে, সাব আর্টিকেলে। এগুলোকে কি বলছে, সাব আর্টিকেল। এখানে 243 নাম্বার একটাই আর্টিকেল রয়েছে কি, 243, দেখো প্রত্যেকটাতেই 243ই রয়েছে। আর পার্ট 9-এর অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটা পার্ট 9-এ রয়েছে কি 243 থেকে 243 ও, এটা 0 নয়, এটা ও। পঞ্চায়েত রাজের কথা বলে 73rd অ্যামেন্ডমেন্ট 1992 সালে নিয়ে আসা হয়, এবং সেটিকে পার্ট 9-এর অন্তর্ভুক্ত করা হয়েছিল। 243 থেকে 243 ও পর্যন্ত রয়েছে পঞ্চায়েত রাজ। এবার হলো কি পার্ট 9A, তারই একটা সাব আর্টিকেল, এটা একটা সাব পার্ট হচ্ছে, আর এগুলো প্রত্যেকটা কিন্তু সাব আর্টিকেল। আর্টিকেল 243P থেকে 243ZG পর্যন্ত কি রয়েছে, পৌরসভা, যেটা 74th অ্যামেন্ডমেন্ট 1992-তে নিয়ে আসা হয়েছিল। 1992 সালে 73তম এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা এবং পৌরসভা নিয়ে আসা হয়। কী জন্য, ডিসেন্ট্রালাইজ করার জন্য, শুধুমাত্র সেন্ট্রালের মধ্যে ক্ষমতার সীমাবদ্ধ না থেকে একেবারে নিচু স্তরে যাতে ক্ষমতাটা পৌঁছে যায়, সেটার জন্য করা হয়েছিল। আমি আগের ভিডিওতে ভালোভাবে আলোচনা করেছি, তোমরা সেটা দেখে নেবে সেখান থেকে। এখানে দেখো 9A-তে, 9-এ কি রয়েছে 243 থেকে 243 ও, আর পার্ট 9A-তে রয়েছে 243P থেকে 243ZG, এখানে রয়েছে পৌরসভা। এবার আসি পার্ট 10। এখানে দেখো 200, যেমনভাবে শিডিউলে পরপর এসেছিল, তেমনি এবারে একে একে ধাপে ধাপে আমাদের যে বিভিন্ন ক্ষমতাগুলো, বিভিন্ন প্রয়োজনগুলো ধাপে ধাপে এসেছে, সেভাবে পার্টে অংশ পেয়েছে। পার্ট 10 কি রয়েছে, আর্টিকেল 244 থেকে 244-এ এখানে রয়েছে তপশিলি জাতি আর উপজাতির যে 14টা বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, কাদের সম্পর্কে, তপশিলি জাতি ও উপজাতির সম্পর্কে। পার্ট 10, পার্ট 10-এ কি রয়েছে, তপশিলি জাতি এবং উপজাতির সম্পর্কিত 14টি বিষয়, যেটি রয়েছে আর্টিকেল 244 থেকে 244A-তে। এবার পার্ট 11, পার্ট 11-এ কি রয়েছে, আর্টিকেল 245 থেকে 255। পার্ট 11 কার কথা বলে, কেন্দ্র রাজ্যের সম্পর্কের কথা বলে। পার্ট 11 কেন্দ্র রাজ্যের সম্পর্কের কথা বলে। সেখানে দু রকম সম্পর্ক,
আমরা আসলে 3 রকমের সম্পর্ক পড়ব, আইনগত, শাসনতান্ত্রিক আর একটা আর্থিক। 3টে সম্পর্ক। কেন্দ্রের সঙ্গে রাজ্যের আইনগত সম্পর্কের কথা রয়েছে 245 থেকে 255 নম্বর আর্টিকেলে। 245 থেকে 255 নম্বর আর্টিকেলে কি রয়েছে? কেন্দ্র ও রাজ্যের আইনগত যে সম্পর্ক সেটা রয়েছে। এবার আসবো কি, কেন্দ্র রাজ্যের কোন সম্পর্কের কথা বলবে? শাসনতান্ত্রিক। শাসন কার্য পরিচালনার জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা কোথায় রয়েছে? আর্টিকেল 255 থেকে 256 থেকে 263। 256 থেকে 263-তে কি রয়েছে? কেন্দ্র রাজ্যের শাসনতান্ত্রিক যে ব্যাপারগুলো সেগুলো রয়েছে 256 থেকে 263 নম্বর আর্টিকেল পার্ট 11-এ। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু বেশ পরীক্ষায় বারবার এসে থাকে, সেই জন্য ভালো করে মন দিয়ে শুনবে। কেন্দ্র রাজ্যের যে আইনগত সম্পর্ক, আইনগত যে ব্যাপারগুলো, জুডিশিয়ারিগুলো কোথায় রয়েছে? 245 থেকে 255 নম্বর আর্টিকেলে। আর শাসনতান্ত্রিক ব্যাপারগুলো রয়েছে 256 থেকে 263 নম্বর আর্টিকেলে। এবার তাহলে কোন সম্পর্কটা বাকি রইল? আর্থিকটা। সেটা এসে গেল পার্ট 12-এ। পার্ট 12-এ রয়েছে 264 থেকে 300 নম্বর আর্টিকেল। তাহলে কিসের কথা বলছে? অর্থ কমিশন গঠন বা আর্থিক যে সম্পর্কটা, অর্থ কমিশন গঠন 280 নম্বর আর্টিকেল। তাহলে অর্থ কমিশন গঠন বা আর্থিক যে সম্পর্কটা কেন্দ্র রাজ্যের, সেটা কোথায় রয়েছে? আর্টিকেল 264 থেকে 300 নম্বর আর্টিকেলের মধ্যে। এবার পার্ট 13, 1 বাই 1 আমরা একটা একটা করে নিচের দিকে নামবো বা উপরের দিকে উঠবো। আমার বোর্ডে নিচের দিকে নামছি, কিন্তু আসলে কি নাম্বারিংয়ে আমরা উপর দিকে উঠছি। পার্ট 13 কি বলছে? আর্টিকেল 301 থেকে 307। দেখো এখানে শেষ হয়ে তার মানে 1-এ শুরু হবে, এই জিনিসটা মনে রাখবে। আর্টিকেল 301 থেকে 307 কিসের কথা বলে? ব্যবসা বাণিজ্য, যেটা ট্রেডের কথা বলে, যে বহির্বিশ্বের সঙ্গে বা নিজের দেশের মধ্যে, এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের, নিজের দেশের সঙ্গে অন্য দেশের, এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের, বা এক জেলার সঙ্গে অন্য জেলার যে কিছু নিয়মকানুন আছে, কিভাবে সেই ব্যবসা বাণিজ্যটা চলবে, এইসব ব্যাপারগুলো কোথায় রয়েছে? আর্টিকেল 301 থেকে 307, সেটা রয়েছে পার্ট 13। এবার 13-এর পর নিশ্চয় 14। এবার কি বাকি দেখো, একে একে ধাপে ধাপে অনেক কিছু আমরা জেনে গেছি যে একটা দেশ পরিচালনার জন্য যা যা দরকার খুব সুন্দরভাবে কি করেছে? পার্ট বাই পার্টে ভাগ করেছে, এবং সেই হিসাবে আর্টিকেলগুলো ভাগ করা হয়েছে। এবং ভারতের সংবিধান এত বিশাল যে প্রত্যেকটা জিনিসের, যে শাসন কার্য পরিচালনা থেকে শুরু করে দেশ চালানো, প্রত্যেকটা ক্ষেত্রে আইনগত হোক, শাসনতান্ত্রিক হোক, আর্থিক হোক, প্রত্যেকটা সম্পর্ক যাতে ঠিকভাবে বা কাজগুলো সুষ্ঠুভাবে করা যায়, সেই জন্য আর্টিকেলগুলোকে একেবারে ছোটো ছোটো টুকরোতে ভেঙে দেওয়া হয়েছে। কি করে? প্রত্যেকটা আর্টিকেলকে আলাদা আলাদাভাবে গঠন করা হয়েছে ওই ব্যাপারগুলোকে ডিটেলসের জন্য। সেই জন্য ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। এত ডিটেলস এবং এত সুন্দরভাবে বিস্তারিত কোনো দেশের সংবিধানে নেই। তাহলে তোমরা এখানে দেখেই বুঝতে পারছো, কোনো জিনিসটা কিন্তু খুঁটিনাটি প্রত্যেকটা জিনিসের প্রতি নজর দেওয়া হয়েছে, কোনো জিনিসকে কিন্তু এখানে বাদ দেয়নি। তাহলে এবার তোমরা যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য পিসিএস পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, বা পিএসসি হোক, সিজিএল হোক, যে কোনো বড় বড় পরীক্ষার যারা প্রিপারেশান নিচ্ছ, তাদের তো জানা একান্ত দরকার যে পিএসসি বা ইউপিএসসি, পিএসসি মানে স্টেট পিএসসি, বা ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটাও তো সংবিধানের একটা বড় অংশ। কারণ তারাও তো একটা কি দেশের একটা বড় আধিকারিক হিসেবে তারা পদ পায়, এবং তাদের দেশের সংবিধানেরই একটা অন্তর্ভুক্ত পার্ট হচ্ছে কি পিএসসি এবং ইউপিএসসি। তাহলে তাদেরও তো সংবিধানের অংশ কোনো না কোনো জায়গায় রয়েছে। সেটা কোথায় রয়েছে? পার্ট 14। পার্ট 14 আর্টিকেল 308 থেকে 323। আর্টিকেল 308 থেকে 323 মানে 308 থেকে 323। পার্ট 14 কি বলছে? পিএসসি এবং ইউপিএসসি সম্পর্কে, তাদের যে চেয়ারম্যান থাকে বা তাদের সদস্য থাকে, কিভাবে সিলেকশন হবে, কিভাবে চাকরি পাবে ছেলে মেয়েরা, প্রত্যেকটা বিষয় কোথায় রয়েছে? পিএসসি এবং ইউপিএসসি সম্পর্কিত সমস্ত বিষয় পার্ট 14 আর্টিকেল 308 থেকে 323 পর্যন্ত রয়েছে। পার্ট 14A তার একটা সাব আর্টিকেল। এবার কি যে আর্টিকেল 323, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসটা কি করা হয়েছিল? 42তম সংশোধনীর মাধ্যমে নিয়ে আসা হয়। কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, এই যে পিএসসি এবং ইউপিএসসির
যারা চাকরি পায় তারা কী করে, তারা অ্যাডমিনিস্ট্রেশনটাই দেখে, তারা কী দেখে, প্রশাসনটাকে দেখে। তারা একটা শাসন কার্য চালাচ্ছে দেশের, নেতারা তো ঘরে ঘরে গিয়ে কাজ করছে না বা একদম নিচের স্তরে গিয়ে ওরা অন্যভাবে কাজ করছে, কিন্তু সেটা অফিসিয়ালি কাজগুলো কারা করছে, এই যে পিএসসি এবং ইউপিএসসি লোকেরা। তারা কি করে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসটাকে নিয়ে আসা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, আর্টিকেল 323, এবং সেটাকে সেই জন্য আলাদা একটা পার্টে নিয়ে আসা হয়, সেপারেট একটা পার্ট বানানো হয়, সেখানে কি ক্যাট স্যাট এই ব্যাপারগুলো রয়েছে। এবার পার্ট 15 কী রয়েছে, শব্দ হলো, সব কেন্দ্র হলো, রাজ্য হলো, তারপর কী হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, সম্পর্কগুলো হলো পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে ব্যবসা বাণিজ্য, পিএসসি ইউপিএসসি প্রত্যেকটা ব্যাপার হয়ে গেল। এবার দেশ পরিচালনার জন্য কি দরকার, আমাদের যেহেতু গণতান্ত্রিক দেশ এবং আমরা পাবলিক বা আমরা জনগণ কি করি, আমাদের যে সাংবিধানিক প্রধান তাদের আমরা নির্বাচন করি। তাহলে আমরা এখানে যেহেতু গণতান্ত্রিক এটা একটা দেশ, সেই জন্য আমাদের দেশের যে সাংবিধানিক প্রধান তাকে আমরা নির্বাচনের মাধ্যমে বা ভোট দানের মাধ্যমে তাকে নির্বাচন করি। সেই জন্য আমাদের একটা নির্বাচন কমিশন দরকার এবং একটা নির্বাচনী ব্যবস্থা দরকার। সেটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয় সেই জন্য কী করা হয়েছিল, আর্টিকেল 324 থেকে 329A, এখানে পার্ট 15 নম্বর পার্টে কী রয়েছে, নির্বাচন কমিশন এবং নির্বাচনের ব্যাপারগুলো রয়েছে। পার্ট এখানে পার্ট 16 কী হচ্ছে, দেখো আমরা জানি যে রাজ্যসভার আসন ভাগাভাগি এবং পঞ্চায়েত স্তর বা পৌরসভার স্তরে যে বিভিন্ন আসনগুলো কি হয়েছে, ভাগ করা হয়েছে, সেখানে বিশেষ বিশেষ জাতি হিসেবে তাদেরকে একটা সংরক্ষণ দেওয়া হয়েছে, বা অন্যান্য সেক্টরেও তাদের যে একটা অগ্রাধিকার বা সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়, সেগুলো কোথায় রয়েছে, পার্ট 16 আর্টিকেল 330 থেকে 342, 330 থেকে 342 নাম্বার আর্টিকেলে কী রয়েছে, এসসি এসটি অ্যাংলো ইন্ডিয়ান এদের যে বিশেষ সুবিধা। যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে লোকসভা এবং রাজ্যসভায় যে রাষ্ট্রপতি যে সদস্য নির্বাচন করে, লোকসভা এবং রাজ্যসভায় রাষ্ট্রপতির দ্বারা কতজন সদস্য মনোনীত হয়, রাজ্যসভায় কতজন হচ্ছে, আর লোকসভায় কতজন ব্যক্তি রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন বা মনোনীত হন, এরকম সংখ্যাগুলো নিশ্চয়ই একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তাহলে ওই যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো, এই যে এসসি এসটি অ্যাংলো ইন্ডিয়ান এদের যে বিশেষ সুবিধা, সেটা রয়েছে পার্ট 16 আর্টিকেল 330 থেকে 342-তে। এবার আসবো পার্ট 17, সেখানে কি রয়েছে, সবই হলো। এবার কি বাকি রয়ে গেল, ভাষা। আমাদের দেশ একটা ভাষার জায়গা নয়, এখানে বিভিন্ন ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে, এবং আমরা কালকে জেনেছিলাম যে মোট 22টি ভাষা কি আছে, সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। ভারতবর্ষের শুধুমাত্র হিন্দি ভাষা রাষ্ট্রভাষা, কিন্তু এছাড়াও মোট কটি রয়েছে, 22টি, হিন্দি ভাষা সমেতে এখানে 22টি ভাষা ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত। কারণ ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষী মানুষের দেশ, এবং প্রত্যেকটা যে আঞ্চলিক ভাষা বা নিজস্বতা যাতে না হারিয়ে ফেলে, সেই জন্য মোট 22টি ভাষাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। এই সরকারি ও জাতীয় ভাষা, সরকারি ভাষা কোনটা তাহলে, সরকারি ভাষা হচ্ছে আমাদের হিন্দি, কিন্তু আমরা ইংলিশটা ইউজ করি, সেটা কিন্তু কোথাও সংবিধানে লেখা নেই। আমরা কাগজপত্রে ইংলিশ ভাষাটা ইউজ করছি, ইংরেজিটা, কিন্তু আমাদের যেটা জাতীয় ভাষা বা সরকারি ভাষা এখানে আমাদের ইংলিশ, আর হিন্দিটা আমাদের হচ্ছে ইংলিশ ভাষা ব্যবহার করি, কিন্তু সেখানে আমাদের কোনো জায়গাতে এটা উল্লেখ নেই। আর জাতীয় ভাষা, বাকি জাতীয় ভাষা তাহলে নিশ্চয়ই এগুলোই সবগুলো, তাহলে এগুলো সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে, পার্ট 17 আর্টিকেল 343 থেকে 351। এই যে ছোটো ছোটো ভাগগুলো রয়েছে, এগুলো একেবারে ভালো করে মনে রাখবে, বারবার শুনবে ভিডিওটা, প্রয়োজন হলে বা বইয়ে থাকলে বইটা বারবার রিডিং পড়বে, কিন্তু এরকম পয়েন্ট আকারে নিয়ে তোমরা যদি মুখস্থ করো তাহলে বা পড়ো বারবার, অনায়াসে এটা রপ্ত হয়ে যাবে। তাই যদি ইচ্ছে থাকলে তোমরা ভিডিওটি বারবার দেখবে, এবং তাহলে কি হবে, ধাপে ধাপে প্রত্যেকটি স্টেপ তোমরা অনেকটা আয়ত্ত করে ফেলতে পারবে। আর এই যে ছোটো ছোটো টুকরোগুলো রয়েছে, মানে এই দিকের পার্টগুলো বিশেষ করে পরীক্ষায় এরকমভাবে পার্ট তুলে নাম্বার তুলে দিয়ে দেয় যে এটা কত নাম্বার পার্টে রয়েছে, সেই জন্য এই দিকটা মনে রাখা বেশি ইম্পর্টেন্ট। আর এটা কী জন্য দরকার, এটা তোমরা অনেকবার পড়বে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে, তখন এগুলো পেয়ে যাবে, কিন্তু এগুলো হয়তো আমরা অতটা ডিটেলসে পড়ি না, বা যখন তার এক্সপার্ট বা কোনো কিছু বিষয় এই সাবজেক্ট সম্পর্কে তোমরা পড়বে তখন হয়তো প্রয়োজনটা পড়বে।
কিন্তু এইটুকুটা যদি মনে রাখতে পারো তাও অনেকটা নাম্বার তোমাদের কভার হয়ে যাবে। এবার যেটা রয়েছে পার্ট 17 আর্টিকেল 343 থেকে, এটা হলো সরকারি ও জাতীয় ভাষা। 17-এর পর পার্ট 18। এখানে কি রয়েছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্ট 18 18 নম্বর পার্ট কি রয়েছে, এমার্জেন্সি। কিসের কথা বলে, এমার্জেন্সি বা যেটা জরুরি অবস্থা। ভারতবর্ষে 3 রকমের এমার্জেন্সি লাগু হয়, 352, 356 আর একটা হচ্ছে 360। এখন 352-তে কী রয়েছে, যখন বিদেশি কোনো শক্তির সঙ্গে বা অন্য কোনো দেশের সঙ্গে যখন যুদ্ধ চলে তখন সেটা হয় 352। 356 কখন, যখন রাজ্যের মধ্যে নিজস্ব একটা কোনো বিশেষ রাজ্যে যখন গোলযোগের সৃষ্টি হয় বা যেটা সংবিধান চালানোর দেশ কি রাজ্য চালানোর বা অন্যান্য পার্টি যখন হয়তো সিট নষ্ট হয়ে যাচ্ছে বা একটা পার্টি যখন চলে যাচ্ছে সেখান থেকে, বা যেটা শাসন কার্য পরিচালনার জন্য যেটা হচ্ছে তাহলে কী হচ্ছে 356-এ যেটা রাজ্যের যেটা এমার্জেন্সি দেখা দেয়, অস্থিরতা দেখা যায়, শাসনতান্ত্রিক একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে, সেটা রয়েছে 356-এ। তাহলে 352 এটা হচ্ছে বহির্দেশের সঙ্গে মানে আন্তঃরাষ্ট্রীয় যখন হচ্ছে, কিন্তু যখন 356টা হচ্ছে তোমরা অনেকবার শুনে থাকবে 356 লাগু হয়েছে, অর্থাৎ কোনো রাজ্যে যখন শাসনতান্ত্রিক একটা অস্থিরতার সৃষ্টি হয় তখন সেখানে রাষ্ট্রপতি শাসন লাগু হয় আর্টিকেল 356-এর আন্ডারে। আর 360 যেটা আমাদের ভারতবর্ষে এখনও একবারও লাগু হয়নি, সেটা কি, যেটা আর্থিক জরুরি অবস্থা। তাহলে 352 বহির্দেশের সঙ্গে যুদ্ধ, যেমন চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন একবার হয়েছিল, তেমনি 352 হচ্ছে বহির্দেশের সঙ্গে যখন কোনো অস্থিরতা বা অন্যান্য কারণে যেটা পুরো আন্তঃরাষ্ট্রীয় একটা কী হয়, গোটা দেশের মধ্যে যখন আমাদের এমার্জেন্সি লাগু হয় সেটা হচ্ছে 352। এটা আমাদের হয়েছে 3বার, একটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সময়, একটা হচ্ছে চীনের সঙ্গে যুদ্ধের সময়, এবং আরেকটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে একবার যুদ্ধ হয়েছিল তখন। আর 360টা কখন হয়েছে, একবারও এখনো পর্যন্ত হয়নি। আর 356 বারবার হয়েছে, বিভিন্ন রাজ্যতে হয়েছে, এবং সবথেকে বেশি যেটা 356 লাগু হয়েছে সেটা কোথায়, পাঞ্জাবে। তাহলে এটা পরের চ্যাপ্টারগুলোতে আমরা আবার পড়বো, সেই জন্য আজকে এখানে বেশি আলোচনা করছি না। তাহলে 3 রকমের জরুরি অবস্থা বা এমার্জেন্সি রয়েছে, সেটা রয়েছে পার্ট 18 আর্টিকেল 352 টু 360 পর্যন্ত। এবার রয়েছে পার্ট 19 আর্টিকেল 361 থেকে 367। কি বলা হয়েছে এখানে, রাষ্ট্রপতি ও রাজ্যপাল রয়েছে, তাদের যে একটা বিশেষ সুযোগ সুবিধা দেওয়া রয়েছে সেটা রয়েছে আর্টিকেল 361 থেকে 367, পার্ট 19। এবার পার্ট 20 আর্টিকেল, এটাই একমাত্র একটা আর্টিকেল, এইভাবে তোমাদের এটা পরীক্ষাতে প্রায় প্রশ্নতে আসে কি, পার্ট 20 আর্টিকেল 368 একটি মাত্র আর্টিকেল রয়েছে, এবং এই নাম্বারটা XX মনে রাখবে 20। তাহলে কি আর্টিকেল 368 পার্ট 20 কি রয়েছে, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটা কি, সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের ব্যাপারে আর্টিকেল 368 রয়েছে পার্ট 20 VBI। এটা এইভাবে প্রশ্নতে আসে যে 360 বা একটি মাত্র আর্টিকেল কত নাম্বার পার্টে রয়েছে, একটি মাত্র আর্টিকেল, এখানে কোনো সাব আর্টিকেলও নেই, সেটা হচ্ছে কি 368 বা সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট যেটা। এবার আসবো পার্ট 21। পার্ট 21 এখানে আর্টিকেল 369 থেকে 392। এখানে বলা হয় যে কিছু রাজ্য, যেমন আমরা আগে শিডিউলে যেমন ছিল, শিডিউলে 6 শিডিউলে যেটা ছিল কি হয়েছিল যে বিভিন্ন দেশে মানে কিছু কিছু রাজ্যের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং শাসনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেইগুলো কোথায় রয়েছে, পার্ট 21-এ 369 থেকে 392। এবং এবার সবশেষে যে পার্টটি রয়েছে সেটা কি, পার্ট 22 আর্টিকেল 393 থেকে 395। সেখানে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, এইসব ব্যাপারগুলো কোন দেশের আমাদের কি জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা রয়েছে, এবং আমাদের যেমন স্টেটের ভাগ থাকে যে স্টেট অ্যানিমেল কোনটা, স্টেট ফ্লাওয়ার কোনটা, তেমনিভাবে সেন্টারের যে অল ইন্ডিয়ার যেটা আমাদের দেশে যেটা রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে পার্ট 22। এবং শেষ পার্ট এটা, সেখানে আর্টিকেল 393 থেকে 395 পর্যন্ত রয়েছে। আশা করি দেখো আমরা এখানে মোট 22টি পার্ট সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু শর্টে একটা চার্টের মাধ্যমে পুরো ডিটেলস অ্যানালাইসিস করলাম,
কত নাম্বার থেকে কত নাম্বার আর্টিকেল এই পার্টগুলোতে রয়েছে, 22টি পার্ট কোন কোন বিষয় নিয়ে কথা বলে, সেটা যদি বিস্তারিতভাবে আমরা এখানে আলোচনা করলাম। আবার এগুলো কি প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে রয়েছে, তখন সেখানে আমরা আবার ডিটেলস এক একটা টপিক ধরে ধরে আমরা ডিটেলস ক্লাস করাবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা অনেকটা বুঝতে পেরেছো। যদি একবারে না বুঝতে পারো আবার দেখবে, তাহলে দেখবে 2-3 বার দেখলে মাথায় চলে আসবে ব্যাপারটা। একটু টাফ জিনিস, অনেকটা জিনিস একসঙ্গে মনে রাখা, সেই জন্য বারবার দেখা এবং বারবার পড়াটা উচিত। আমরা পরবর্তী ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আসবো। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।